জনাব ইকবাল হোসেন এমপি, সম্মানিত, এই বিরক্ত করলে তো করা যাবে না, প্লিজ আপনারা সরে যাবেন পেছন দিকে। আমাদের চেয়ারম্যান, মেম্বার, নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আমার সামনে সম্মানিত চেয়ারম্যান ও মেম্বার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছেন বাংলাদেশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের একেবারে মূল ভিত্তির জায়গায় প্রতিনিধি। আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন এক তৃণমূল পর্যায়ে এবং বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থার একেবারে গোড়ায় আপনারা। সেই জন্য আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরকারের কাছে, দেশের কাছে, মানুষের কাছে। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আপনারা বাইরে যদি যান, বিদেশে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, ইংল্যান্ডে, সেখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হচ্ছে আপনার লোকাল গভর্নমেন্ট, এবং তারাই সব কিছু নির্ধারণ করে। ব্যবস্থাটা এরকম যে স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্থানীয় পুলিশ, সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু স্থানীয় সরকার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সেই ব্যবস্থা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি। আপনি এখানে দেখতেন, এখানে দিয়ে দাও, সেটা গড়ে ওঠে সেইভাবে, এবং সেভাবেই আপনার সাধারণ জনগণ তাদের কাজগুলো খুব কাছে থেকে পায় এবং সিদ্ধান্তটা তারা নিজেরাই নিজেরটা নেয়। আপনারা এই জন্যই কিন্তু তাদের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয় তখনই যখন স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আমরা বাংলাদেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমরা আশা করেছিলাম, ঠিক যাবে, আমরা আশা করেছিলাম যে স্থানীয় সরকারটা আমাদের শক্তিশালী হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটাকে খুব শক্তিশালী আমাদের ব্যবস্থার মধ্যে দিয়ে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারিনি। আমরা সবাই চাই যে লোকাল গভর্নমেন্ট যেন শক্তিশালী হয়। লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হলে সে রাষ্ট্র শক্তিশালী হবে, সেই গণতন্ত্র শক্তিশালী হবে। আপনারা জানেন যে বাংলাদেশ একটা দীর্ঘ সংগ্রাম, লড়াই করে একটা ফাঁসিবাদের হাত থেকে আপাতত আমরা মুক্তি পেয়েছি, এবং একটা সুযোগ সৃষ্টি হয়েছে এখানে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আওয়ামী লীগ দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমি বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন কোন দলের লোক আছে, আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবং আপনি জানেন, অনেক পুরনো লোক যারা আছে তারা জানেন, 1975 সালে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বাকশাল। পরবর্তীকালে আবার এইবার যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরের থেকে এক এক করে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করলো, তাই না? আপনারা কেউ কোনো কথা বলতে পারতেন? ইলেকশন করতে একটাও ঠিক হয় নাই, সব নিয়ে চলে গেছে জোর করে, লুট করে, তাই না? তারপরে যে কয়েকজন বিরোধী দলের হলো, অর্থাৎ বিএনপিতে হলো বা জামাত ইসলামের হলো বা অন্যান্য কোন দলগুলোর হলো, সেগুলোকে আবার ওই আপনার মন্ত্রণালয় থেকে আপনার বাতিল করে দিচ্ছিল, বরখাস্ত আছে না, এটা করছে না? আমার কাছে এখনো ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না, কারণ তিনি জনগণের প্রতিনিধি। আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিক মতো আনতে পারি, যাতে করে সহজেই
আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। আপনাদের অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে, আপনাদের এক বক্তা এখানে বলেছেন যে আপনাদের সম্পর্কে অনেকে অভিযোগ করে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বা সরকারি বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের কাছে যে বরাদ্দ যায়, জনগণকে দেওয়ার জন্য ত্রাণ বরাদ্দ যায়, সেটা যেন আপনার সঠিকভাবে বিধি বন্টন হয়। গরিব মানুষের হক, সে হক যেন নষ্ট না হয়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব বেশি করে দেখা উচিত। দুই একজনের জন্য যেন আপনাদের সামগ্রিকভাবে আপনাদের সুনাম নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে যে আপনাদেরকে একটা আন্দোলনের মতো করেই সেটা করতে হবে। আপনাদের অত্যন্ত সত্য কথা যে আপনাদের যে ভাতা দেওয়া হয় সেই ভাতা অতি সামান্য। আমি নিজে পৌরসভার, আমাদের সময় ছিল পৌরসভার চেয়ারম্যান, আমি প্রায় 1988 সালে ঠাকুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি সেই জন্যই জানি আপনাদের বিষয়গুলো, সমস্যাগুলো। আমি ওই জন্যই বলি যে আমি একদম মাঠে রাজনীতিবিদ, মাঠ থেকে উঠে এসেছি। আমি আপনার উপর থেকে আসিনি। আমি পৌরসভার চেয়ারম্যান করেছি, আর তারপরে আপনার নির্বাচন করেছি, নির্বাচন করে আমি এসেছি। আমার পারিবারিকভাবে আমার বাবা 25 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই, সেও আপনার পৌরসভা নির্বাচন করেছে। এখানে আমার ছাত্র অনেকেই আছে। আমি বহুদিন শিক্ষকতা করেছি। আমাদের এখানে যে আপনাদের আজকে সভাপতিত্ব করছে পয়গাম সাহেব, আন্নু সাহেব, আরো অনেকে এখানে আছে যারা চেয়ারম্যান নির্বাচন করেছে, এরা কিন্তু অনেকেই আমার ছাত্র। আমি কলেজে অনেকদিন অধ্যাপনা করেছি। সুতরাং আমার কিন্তু আপনাদের সঙ্গে, তৃণমূল মানুষের সঙ্গে তাদের সমস্যাগুলো আমি বুঝি বলেই আমি কিন্তু আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আমি আপনাদেরকে একটু বলছি যে আমি এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার কর্মসূচির কথা বলবো, এবং এটা যেন একটা সম্মানজনক জায়গায় আনা যায় সেই চেষ্টাটা আমি অবশ্যই করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে তিনি যখন প্রথম আসলেন, এই অনেকদিন নির্বাসিত থাকার পরে, প্রথমে তিনি একটা বলেছিলেন কথা কি, যে আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা আছে দেশটাকে গর্বান্তরের পরিকল্পনা, দেশটাকে নির্মাণ করবার পরিকল্পনা, তাই না? সেই কাজটা তো তিনি শুরু করেছেন। আগে দল গুছিয়েছেন, দল গুছিয়ে তারপরে তিনি নির্বাচনে গেছি আমরা। সেই নির্বাচনে আমরা 2/3 বেশি ভোট পেয়ে পার্লামেন্টে গেছি, তাই না? দিয়ে আমরা সরকার গঠন করেছি এবং তিনি তার কাজগুলো শুরু করেছেন। যে কমিটমেন্টগুলো তিনি নির্বাচনের পূর্বে করেছিলেন, এই যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত মেম্বার তাদের ভাতা, খাল খনন কর্মসূচি, এই বিষয়গুলো কিন্তু আপনার একদম তৃণমূল, এই বিষয়গুলো একদম তৃণমূল পর্যায়ে, তাই না? এই কাজগুলো কিন্তু শুরু করেছেন। আর প্রথমবার এসে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছেন, মনে আছে আপনাদের? তো এইগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য উপকারের কাজ। ফ্যামিলি কার্ড শুরু করেছেন পরীক্ষামূলকভাবে, এবং এই বছরেই তিনি 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন। বিভিন্ন আপনার দেশের সারা দেশে, আস্তে আস্তে সারা দেশে এটা চলে যাবে। এখানে আমাদের প্রস্তাব আছে, এখানে যেন জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয় এই নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ চেয়ারম্যান মেম্বার কিন্তু যেন সম্পৃক্ত করা যায়, এটা করতে হবে। আমরা সেই কাজটাও করছি, এবং প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তা নাহলে শক্তিশালী হয় না। শুধু সরকারি কর্মচারী কর্মকর্তা দিয়ে ইওনো সাহেব সব করবে, তাহলে আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। অর্থাৎ স্থানীয় সরকার যার প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে, যেটা আপনাকে বলেছেন ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নটা হচ্ছে আপনাদেরকে শক্তিশালী করা, আপনাদের ক্ষমতা বৃদ্ধি করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় আপনার সঠিক পথটাকে বেছে নেয়, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করেন, মানুষের কাছে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে কষ্টে কাছে দাঁড়ান,
আপনার দেশটাকে সবচেয়ে ভালো চেনেন, মানুষগুলোকে সবচেয়ে ভালো জানেন, তাই না? তো আমাদের একদিকে যেমন আপনার আমাদের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও কিন্তু এই স্থানীয় সরকারের কাছে আনা দরকার, যাতে করে তারা তাদের ভূমিকা রাখতে পারেন, মানুষের স্বাস্থ্যের সেবার জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। আমাদের সমস্যা অনেক, একটা প্রায় 20 কোটি দেশের মানুষ, আমাদের সম্পদ অনেক সীমিত, এর মধ্যে যে সমস্ত কাজ রাতারাতি হয়ে যাবে সে কথাটাও মনে করার কোনো কারণ নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, সব সময় বলি, আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মে পরিষ্কার করে বলা আছে যে অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকেও যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার, ঠিক তো নাকি? আপনি যখন চেয়ারম্যান হন, আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, তাদের পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসে না আপনাদের কাছে? আসে তো, সবাই আসে। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমি আপনাদের বলছি, আমরা এই বছরে না হোক সামনে বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই পরিষদ নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবে। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আপনারা সবাই যখন নির্বাচিত হবে যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন, আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ আপনার স্থানীয় সরকারের একটা জাতীয় সংগঠন। সেই সংগঠনে কনভেনশন করবেন, সেই কনভেনশনে আপনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। সেখানে প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন আপনাদের। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। আমি আপনার সঙ্গে আলাপ হয়েছে, আমি ওদেরকে পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা বিভাগের